ইতিহাস গড়ে দেশে ফিরল নারী ফুটবল দল। এশিয়ান কাপে জায়গা করে নেয় হাতিরঝিলে মধ্যরাতে বাফুফের সংবর্ধনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমাদের এই সাফল্য একদিনে আসে নাই। বাংলাদেশে মেয়েরা জানে কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশে। এর মধ্য দিয়ে পথ খুঁজে পায় জুলাই বিপ্লব। অবৈধভাবে ইউরোপ যাত্রায় বন্দিত্ব আর নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। সচেতনতার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং যমুনা রেল সেতু চালু হওয়ার পর পণ্য পরিবহনে গতি। পঞ্চগড় থেকে রেলের ওয়াগনে বালু পরিবহনে খরচ কমায় খুশি ব্যবসায়ীরা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইরা ট্রি, আর এদিকটায় মশিউর অনেক। ইতিহাস করে দেশে ফিরেছে জাতীয় নারী ফুটবল দল। 7 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রার পরও ক্লান্তির লেশমাত্র নেই তাদের চোখে মুখে। বরং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে আফিদা, ঋতুপর্ণারা শোনালেন নতুন লক্ষ্যের কথা। জানালেন এশিয়ার পর তাদের চোখ এখন অলিম্পিক আর বিশ্বকাপের মঞ্চে। তবে এই যাত্রায় তারা পাশে চান দেশের সর্বস্তরের মানুষকে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল সাহাব। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা আকাশের মতো বাধাহীন। কলসিন্দুর কিংবা প্রত্যন্ত অঞ্চল থেকে এশিয়ান কাপের চূড়ান্ত মঞ্চে বাংলাদেশের নারী ফুটবলারদেরকে এমন পংক্তি বা উপমায় বিশেষায়িত করা যায়। প্রতিবন্ধকতা জয় করে প্রতিনিয়ত ইতিহাস গড়ার খেলায় মেতে ওঠা যেন ঋতুপর্ণা, তহুরা খাতুনদের অভ্যেসে পরিণত হয়েছে। ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়ে অভ্যস্ত নারী ফুটবল দলের কাছে এবারের সংবর্ধনা হয়তো তেমন কিছুই নয়। তবে বিমানবন্দর থেকে হাতিরঝিল সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে গুনগুন করতেই পারেন আফিদারা, এই পথ যদি না শেষ হয় এর চরণগুলি। প্রায় 7 ঘন্টার ফ্লাইট, তবে আফিদাদের যেন ভ্রমণ ক্লান্তি বলে কিছু নেই। নতুন ইতিহাসকে সঙ্গী করে দেশে ফেরার পর ঋতুপর্ণা, আফিদারা দিলেন বিশ্বজয়ের আশ্বাস। বাংলাদেশে মেয়েরা জানে কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আজকে আমাদের এই সাফল্য একদিনে আসে নাই। শুধু সাউথ এশিয়া না, আমাদের বিশ্ব মঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। রোম একদিনে তৈরি হয়নি, প্রবাদটা কম বেশি সবার জানা। দেশের ফুটবলে এমন গৌরবগাথা বয়ে নিয়ে আসার মাস্টারমাইন্ড কোচ পিটার বাটলার সবাইকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি কঠিন সময়ের রোমন্থন করতে গিয়ে প্রবাদটাই যেন তুলে ধরলেন। Over the last 9 to 12 weeks, this is the culmination of a lot of hard work which has gone in over the last year. We've had our ups and downs, we've had a tumultuous situation, but without the players, the girls, we won't be here. নারী ফুটবলারদের অর্জন অসাধারণ, গৌরবের, অনুপ্রেরণার। সংস্কৃতি উপদেষ্টা, প্রশাসক কিংবা আমিনুল হকদের অভিব্যক্তি এমনই। তারা বিশ্বাস করেন আফিদা, ঋতুপর্ণারাই একদিন বিশ্বজয় করবে। আমরা যদি প্রপারলি তাদেরকে নার্চার করতে পারি, সাপোর্ট সিস্টেম দিতে পারি, তারা অনেক দূর যাবে। দে উইল গো লং ওয়ে। আমি এখনই ওয়ার্ল্ড কাপ বলতে চাই না, বাট দে ক্যান গো দেয়ার ফর শিওর। বাংলাদেশ নারী ফুটবল দল যেই সাফল্য অর্জন করেছে এবং সেই সাফল্য অর্জনকে অবশ্যই অনেক বেশি প্রেরণার, অনেক বেশি উৎসাহের। সংবর্ধনা, প্রতিশ্রুতি, বর্ণিল আয়োজন, এসবে নারী ফুটবলাররা এখন বেশ অভ্যস্ত। তারা অভ্যস্ত প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিজ্ঞতাতেও, বেতন বোনাসের অনিশ্চয়তায়, নিরাপদ খেলার জায়গার অপ্রতুলতায়, প্রাপ্য সম্মানের জন্য যুদ্ধ করতে। নানা প্রতিবন্ধকতা জয় করে যারা বারবার দেশকে সাফল্যে রাঙায়, এবার সময় এসেছে তাদের প্রাপ্যটা সত্যিকার অর্থেই বুঝিয়ে দেয়ার। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।
24 7 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচি কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এই দিনটিতে বিক্ষোভ শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে। বাংলা ব্লকেটের গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই কর্মসূচির মধ্য দিয়েই জুলাই বিপ্লব তার পথ খুঁজে পেয়েছিল। ব্লকেটের দিনগুলো কেমন ছিল তা নিয়েই জাওদ মাহমুদের প্রতিবেদন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচিকে সফল করবেন। এক অভিনব কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলা ব্লকেট। এরপর যা হবার কথা ছিল তাই হলো। 24 জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশব্যাপী। জুলাইয়ের শুরু থেকে আমরা বারবার চিন্তা করছিলাম আমরা যে কর্মসূচিগুলো দিব সেই কর্মসূচিগুলো আমরা এখানে শব্দের খেলা খেলার চেষ্টা করব। আর বিগত সময়ে আন্দোলন সংগ্রাম বারবার ব্যর্থ হওয়ার কারণে, অবরোধ হরতাল লাগাতার দেওয়ার কারণে, সেগুলো সফলভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে সেগুলোর প্রতি মানুষের বিতৃষ্ণা তৈরি হয়েছিল। তো তখন আমরা আলাপ করছিলাম, মাহফুজের সাথে আমার আলাপ হচ্ছিল, আসিফের সাথে আমার আলাপ হচ্ছিল কী কর্মসূচি দেওয়া যায়। তখন প্রথমে আলাপ হয়েছে অবস্থান কর্মসূচি, আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দেব। তখন এখানে সেকেন্ড লেয়ারে হচ্ছে হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, বাকি ওরাও ছিল। হান্নান মাসুদ থেকে আসছে, তখন বলছে ভাই আমরা হচ্ছে অবরোধ না বলে আমরা ব্লকেট বলি, একই সাথে এটা হচ্ছে বাংলা ব্লকেট। তো মূলত এই মাধ্যমেই হচ্ছে এভাবে শাহবাগে 6 জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচিটা শুরু হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে 7 জুলাই দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল জড়ো হতে থাকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। মিছিল আর স্লোগানে শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, চাংখারপুল সহ পুরো শহর পরিণত হয় অবরোধের নগরীতে। আমরা কিন্তু বারবার তাদেরকে মনে করে দিতে চাইতাম যে আসলে আমাদের প্রোগ্রামটি 12টা থেকে শুরু হচ্ছে, কিংবা 10টায় শুরু হচ্ছে, কিংবা বিকেল 3টায় শুরু হচ্ছে। এই যেই কাজগুলো ছিল, যখন হচ্ছে শিক্ষার্থীরা তো অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমাদের কর্মসূচিগুলো দেখতো, তার পাশাপাশি যখন আমরা আবার হলে এসে হলগুলোতে দাঁড়িয়ে যখন আমরা মাইকে আবার প্রোগ্রামের কথা ঘোষণা করতাম, তখন আসলে সেখানে তারা মোর স্পেশাল ফিল করতো এবং মোর কানেক্টেড ফিল করতো। সাধারণ মানুষের একটা বড় ধরনের এখানে সাড়া ছিল। সাধারণ মানুষ আমাদেরকে ভালোভাবে সাড়া দেওয়ার কারণেই আমরা আসলে সায়েন্স ল্যাবে অবস্থানটা ভালোভাবে করতে পেরেছি। যখন আমরা এখানে ব্লকেট করতাম তখন তো আপনার চারপাশের রাস্তাঘাট গাড়িগুলো বন্ধ হয়ে যেত, তখন মানুষ পায়ে হেঁটে এসে আমাদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষণা করত। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি, ঠিক 1 বছর আগে এখানেই কোটা বাতিল সহ 4 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। 2024 7 জুলাই দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকে এই শাহবাগ মোড়ে। প্রায় ঢাকা অচল করে দেওয়া এই ব্লকেটের মধ্য দিয়েই আন্দোলন এগুতে থাকে বৃহত্তর কর্মসূচির দিকে। ভিন্ন ধর্মীয় কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলায় রোদ বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বাংলা ব্লকেট। ফার্মগেটটা তেজগাঁও কলেজের স্টুডেন্টরা এবং এই স্টুডেন্টরা ইসে রাখতেছিল। আমরা যখন মতিঝিলের ওই দিকটা যাচ্ছিলাম দেখতেছিলাম নটরডেমের স্টুডেন্টরা অনেক বেশি মাত্রায় নেমে এসেছে, এবং সিটি কলেজ, ঢাকা কলেজ এরা সায়েন্স ল্যাবের দিকে আসছিল, নীলক্ষেতের দিকে আসছিল, ইডেন কলেজের মেয়েরা নীলক্ষেতের দিকে ছিল, ওই পাশ থেকে বদরুন্নেসা এরা এসে হলো গিয়ে চানখারপুলটা ব্লকেট করে। সো প্রত্যেকে আসলে নিজের নিজের দায়িত্বটা ফিল করছিল যে আমাকে আমার নিকটতম যে পয়েন্টটা সেটা ব্লক করতে হবে। 7 তারিখে আমাদের প্রথম একটা খুবই স্বতঃস্ফূর্ত এবং ছাত্রদের অংশগ্রহণটা বহু হারে বেড়ে গিয়েছিল। ইটস বিকজ সবাই যার যার একটা পয়েন্ট ঠিক করে ওই সব মানে একসাথে সবাই শাহবাগ না এসে সবাই যার যার পয়েন্টে গিয়ে তখন আন্দোলন শুরু করে, যার কারণে দেখা গেছে স্টুডেন্টরা যার যার মতো করে আসলে অর্গানাইজ হয়ে বিভিন্ন পয়েন্টগুলো ব্লকেট করেছিল, এবং ঢাকা শহরবাসীকে আমরা একটা বার্তা দিতে পেরেছিলাম যে ছাত্ররা এই দাবিতে আন্দোলন করছে এবং আমরা হচ্ছে আমাদের দাবিটা আদায় করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ব্লকেটের বিস্তার, গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্লোগানের দৃঢ়তা নতুন মাত্রা পায় এর মধ্য দিয়ে। ফলে বাংলা ব্লকেটের হাত ধরেই জুলাই বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রবাসীদের নিঃস্ব আর নির্যাতিত হওয়ার যে গল্প, তা তো আর নতুন কিছু নয়। আর এমন কালো ছায়া নেমে এসেছিল মুন্সিগঞ্জের রিপন শিকদার ও গাজীপুরের মাসুম মোল্লার জীবনে। প্রায় 70 লাখ টাকার বিনিময়ে নির্মম এই বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে
শেষমেশ ফিরেছেন লিবিয়া থেকে। গবেষণা বলছে ইউরোপ যাওয়ার পথে 93% ক্যাম্পে বন্দী আর 79%ই শারীরিক নির্যাতনের শিকার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছে প্রবাসীদের মৃত্যুযাত্রা ঠেকাতে সবার আগে দরকার সচেতনতা। পাশাপাশি দালাল চক্রকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে কার্যকরী ভূমিকা। বাকিটা দেখবেন সাজিদ আরাফাতের প্রতিবেদনে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ দিও সন্তানটা না দে আমার দিও না। ও সন্তানটা পাইছি, আমি খুশি হয়েছি আল্লাহর কাছে। মায়ের বুকে সন্তানের ফিরে আসা, ভয়ঙ্কর নির্যাতন আর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে এমন ফেরা যেন স্বপ্নের মতোই। কিছু নাই, মানে দালালের মাধ্যমে আপনারা দয়া করে যে টাকা পয়সা আমরা লইয়া দিতে পারেন। ইতালি যাওয়ার হাতছানিতে 2024 সালের জানুয়ারিতে দেশ ছেড়েছিলেন মুন্সিগঞ্জের রিপন শিকদার ও গাজীপুরের মাসুম মোল্লা। ভাগ্যের নির্মম পরিহাসে ইউরোপের দুয়ার পেরোনোর আগেই প্রতারক চক্রের খপ্পরে পড়ে পাচার হন লিবিয়ায়। ক্যাম্পে বন্দি রেখে শুরু হয় দুঃসহ নির্যাতন। জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আদায় করা হয় বিপুল পরিমাণ অর্থ। দিনের পর দিন প্রতারক চক্রকে প্রায় 70 লাখ টাকা দিয়েও নির্যাতন থেকে নিস্তার মেলেনি। এমন বাস্তবতায় তাদের করুণ কাহিনী তুলে ধরা হয় এখন টেলিভিশনে। সংবাদ প্রচারের পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর যৌথ উদ্যোগে মুক্তি পান এই দুই ভুক্তভোগী। প্রায় 1.5 বছর নির্মম বন্দি জীবনের অবসান ঘটে তাদের। লিবিয়ার ত্রিপোলি থেকে 21 জুন বাংলাদেশে পৌঁছান তারা। মৃত্যুর মুখ থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন দুই ভুক্তভোগী। তাদের অভিযোগ, দালাল চক্রের প্রধান মোজাম্মেল, নওশাদ, নজরুল, সোহাগ ও হাওলাদার ট্রাভেলস কোম্পানি এ ঘটনার মূল হোতা। জিআর ক্যাম্পেইন এসে ওই জায়গাতে মার শুরু করছে, খাবার দেয় না। খাবারের জন্য মনে করেন আমাদেরকে, আমরা বলতাম ভাই একটু খাবার দেন, খাবার দিত না। কানতাম অনেক সময়, আমি কান্না করে আমি বাপের বলতাম যে আব্বা আমার জানটা একটু ভিক্ষা দেন, আপনি একটু বোঝেন। আমার বাপে দিয়ে যে কানতাম, আমার বাপা আমার কিছু নাই, আমি সব বিক্রি করে দিছি। আমরা নিখোঁজ ছিলাম অনেক দিন, কিন্তু আমাদের পরিবার জানেন আমরা বাইসে আছি না মরে আছি। তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা যেরকম নিউজ দিচ্ছেন, নিউজের মাধ্যমে একটা কেস হয়েছে, কেসের মাধ্যমে আমাদেরকে দেশে আনার পরিকল্পনা নিছিল। কিন্তু মুন্না বলতেছে যে না, এরকমভাবে হইব না, যদি স্টেমে সাইন দাও তাইলে তোমাদেরকে দেশে আনা হইব। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বিদেশে কাজ দেওয়ার নামে পাচার করা হয় তাদের সন্তানদের। জিম্মি করে হাতিয়ে নেওয়া অর্থ আর পাশবিক অত্যাচারের বিচার দাবি করেন তারা। আমি সুস্থ বিচার চাই, আমি এটাই চাই যে আমি আমার ছেলের আমি জানভাবি পাইছি। আমি যেমন এই যে ক্ষতি দিয়ে আমার হয়েছে, যেমন টাকা পয়সা সব কিছু, যে আমি যেমন এটা ফিরা পাই অর্থিকা, আমি এটা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, এটা আমি চাই। বিনা দোষে বিনা অপরাধে আমার ভিতরে এমনি মারণটি মারছে, আল্লাহ যেমন ওকে বিচার করে, আমি আল্লাহর কাছে বিচার চাই। এটা আমি বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করব, যেন নিরীহ মানুষগুলি যেন মানব পাচারের শিকার আর না হয়, এভাবে যেন ওদের আর কষ্ট না করতে হয়, পরিবার যেন আর না ধ্বংস হয়। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য বলছে, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সবচেয়ে বেশি ইউরোপে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশিরা। 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই রুটে প্রায় 70,000-এরও বেশি বাংলাদেশি ইউরোপে প্রবেশ করে। লিবিয়া ফেরত 557 জন বাংলাদেশির তথ্য বিশ্লেষণ করে বেসরকারি সংস্থা ব্র্যাক বলছে, তাদের 60% পরিবারকে স্থানীয় দালালরা প্রলোভন দেখিয়ে নিয়ে যায়, যাদের 89%ই নানা ঝুঁকিতে পড়েছেন। প্রতিবেদন আরও বলছে, লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে 93%ই ক্যাম্পে বন্দী হয়েছেন আর 79% শারীরিক নির্যাতনের শিকার হন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ যাওয়ার স্বপ্নযাত্রা যেন মৃত্যুযাত্রায় পরিণত না হয়, তার জন্য সচেতনতা যেমন জরুরি, তেমনি এই সংকট কাটাতে দালাল চক্রের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগ প্রয়োজন। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আমি খুবই ভয়াবহ সংকট বলে, কারণ এটা কিন্তু আমাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে এবং ভীষণ দুঃখজনক হচ্ছে যেই মানুষগুলো আপনি দেখেন অভিযোগ করে ফেরত আসে, তারা কিন্তু সবাই জেনে শুনে তারা জানে যে এইভাবে যেতে হবে। তারা এটাকে রীতিমতো এক ধরনের গেম মনে করে। কিছুদিন আগে অন্ততপক্ষে 25 জন বাংলাদেশের লাশ পচে গলে ফেরত এসছে সৈকতে। তো কাজেই আমি মনে করি যে আমরা ফেরত আসার পর বা বিপদে পড়াচ্ছে তার আগেই যাওয়ার আগে আসলে সচেতনতাটা খুব বেশি জরুরি। নির্মমতায় হাঁপিয়ে ওঠা জীবন থেকে মুক্তি মিললেও মানসিকভাবে দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় নির্যাতিত প্রবাসীদের। এমন করুণ বাস্তবতায় যেন পর্যবসিত হতে না হয়, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। হাওলার ট্রাভেলসের
সাজিদ আরাফাত, এখন, ঢাকা। যমুনা রেল সেতু চালু হওয়ার পর গতি বেড়েছে পণ্য পরিবহনে। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে রেলপথে। উত্তরের জেলা পঞ্চগড় থেকে এখন বালু পরিবহন করা হচ্ছে রেলের ওয়াগনে। এতে খরচ কমে আসায় খুশি ব্যবসায়ীরা। আর জানাচ্ছেন লুৎফর রহমান। রেলের সারি সারি বক্স ওয়াগনে ভরা হচ্ছে বালু। যাত্রী পরিবহনের পাশাপাশি এখন রেলপথে পণ্য পরিবহনের এই চিত্রই বলে দিচ্ছে যমুনা রেল সেতু চালুর পর রেলপথে এসেছে গতি। শুধু যাত্রী নয়, এখন উত্তরের জেলা পঞ্চগড় থেকে বালু পরিবহন করা হচ্ছে রেলপথে। 30টি ওয়াগনে বালু করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। সড়কপথে ট্র্যাকের স্বল্পতা, বেশি ভাড়া সহ নানা কারণে বালু পরিবহনে রেলপথকেই বেছে নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে একসাথে যেমন 30 থেকে 40 হাজার ঘনফুট বালু একসাথে পরিবহন করা সম্ভব হচ্ছে, তেমনি কমছে খরচও। ট্রাকে আমার 1000 সেফটি মাল আসে, ভাড়াটা পরে আমার 45,000 টাকা, 40,000 টাকা। আর আমি যদি ট্রেনে নিই 1200 সেফটি মাল, এখানে ভাড়া আসবে আনুমানিক আমার 35-36,000 টাকা। আমরা যেন একসাথে একবারে হিউজ কোয়ান্টিটি মাল নিতে পারি, এই কারণে আমরা ট্রেনে নিচ্ছি। একসাথে মালটা যা বলে কোম্পানিও একটা সুযোগ পায় যে একসাথে ওরা অনেক মাল পাইতেছে। ট্রেনে মালটা নিলে আমাদের একটু সাশ্রয় এবং কি আমরা এটা নিয়ে একসাথে মালটা পৌঁছাইতে পারি। সড়কপথে পঞ্চগড় থেকে 1000 ঘনফুট বালু ট্রাকপথে রাজশাহীতে পাঠাতে খরচ হয় 45 থেকে 50 হাজার টাকা। কিন্তু রেলপথে একই পরিমাণ বালু পরিবহনে খরচ কমছে অন্তত 10 থেকে 15 হাজার টাকা। ট্রেনে যাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, অনেক শ্রমিক কাজ করে খাইতে পারতেছি। এখানে দীর্ঘদিন যদি চলে ট্রেনে বালু যায়, তাহলে আমরা এখানে কাজ করে খাইতে পারবো। ট্রেনের বগি লোড দিতেছি, এখন আমরা দেখতেছি কাজটা মোটামুটি ভালো সুবিধা লাগতেছে। এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, রেলপথে পণ্য পরিবহনের মাধ্যমে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য আরো সহজ ও গতিশীল হবে। আশা করা যায় অন্যান্য যারা ব্যবসায়ী আছেন তারা মালামাল পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে বাংলাদেশ রেলওয়েকে বেছে নেবেন এবং এতে বাংলাদেশ রেলওয়ে আর্নিং পূর্বের তুলনায় রাজস্ব অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। দেশের নির্মাণ শিল্পে পঞ্চগড়ের বালুর আলাদা কদর রয়েছে। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়। যশোরে থেকে প্রতিদিন 50 থেকে 60টি ট্রাকে করে মাছের রেণু ও পোনা বেচাকেনা হয়, যা দেশের মোট রেণু চাহিদার 70% পূরণ করে। এই বেচাকেনা নিয়ে আরও জানাতে চাচলা বাবলাতলা বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, প্রতিদিন ঠিক কত টাকার রেণু ও পোনা বিক্রি হয় এই বাজারে, সেটা আপনার মাধ্যমে জানতে চাই। 50 থেকে 60 ট্রাক মাছ প্রতিদিন বিক্রি হয়ে থাকে, যেখানে 400 থেকে 500 যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিক্রি করে থাকেন এবং 1.5 থেকে 2 কোটি টাকার মাছ প্রতিদিন কিন্তু সকালে এখান থেকে বিক্রি হয়ে থাকে। সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটটি চলে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই বাজারে এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে মাছের চাহিদা সেটি বেড়েছে, সেক্ষেত্রে দামও বেড়েছে। আমরা দেখেছি আজকের বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। মৃগেল যেটি রয়েছে সেটি 220 টাকা থেকে 280 টাকা বিক্রি হচ্ছে এবং কাতলা যেটি মাছ রয়েছে, কাতল মাছ, সেটি 250 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে এবং শিং মাছ প্রতি পিস বিক্রি হচ্ছে 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত এবং ট্যাংরা মাছ যেটি রয়েছে সেটি 400 থেকে 600 টাকা পর্যন্ত হাজার বিক্রি হচ্ছে। পাবদা 1500 থেকে 1800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং পুঁটি মাছ 250 থেকে টাকা কিন্তু কেজি বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে সিলভার কাপ যে মাছটি রয়েছে 150 টাকা থেকে 160 টাকা বিক্রি হচ্ছে এবং কালবাউস মাছ 700 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই অবস্থায় আমরা দেখছি যে এই বাজারে কিন্তু বিক্রি কিনে জমজমাট হয়েছে, যেহেতু বৃষ্টির মৌসুম প্রায় চলছে। এই মৌসুমের কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাছের চাহিদা বেড়েছে। বিভিন্ন ডোবা নালা খালে তারা মাছ দেওয়ার জন্য কিন্তু এখানে আসছেন। বিভিন্ন মাছের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সকাল থেকে বাজারটি জমজমাট হয় এবং বিক্রি কিনু তুঙ্গে রয়েছে। এই বাজারকে ঘিরে আসলে এই যে যশোর খুলনা মহাসড়ক রয়েছে, সড়কের দুধারে এবং পাশে দেখছেন যে ডোবা রয়েছে, সেখানে কিন্তু এখান থেকে যে মাছ সেটি বিক্রি হয়ে থাকে। সব মিলে মাছের বাজার কিন্তু জমজমাট রয়েছে। এই অবস্থা চলবে আরো কিছুদিন। মূলত আগস্ট মাস পর্যন্ত এই বিক্রিটি সবচেয়ে বেশি হয়ে থাকে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে এখানে যারা শ্রমিক রয়েছেন তারাও আসলে ভালো দাম পাচ্ছেন। এখন মাছের ব্যবসায়ীরা বলছেন যে এখন ভালো দাম রয়েছে, যদিও কিছুদিন আগে কিছু দাম কম ছিল, তবে চাহিদা বাড়ায় কিন্তু
মাছের দামও বেড়েছে বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিছুটা বলছেন যে এই মৌসুমের এই সময় আসলে মাছের দামটি আসলে বেশি হয়ে যায়। তাদের কাছে যে খাবারের দাম, বিভিন্ন যে উৎপাদন খরচ সেটি বৃদ্ধি হওয়ার কারণে তাদের মাছে আসলে ক্রয় করতে সমস্যা হচ্ছে, এবং এক্ষেত্রে তাদের যে বড় করে বিক্রি করা সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হয়। সেক্ষেত্রে মাছের দামটা একটু কম রাখার কথা তারা বলছেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে খাবারের দাম এবং বিভিন্ন উৎপাদন খরচ বেশি হয়, মাছের দামটি বেশি হয়। তো এই সব মিলেই ছিল এখান থেকে আমার কাছে মাছের দামের সর্বশেষ খবর। অনেক যশোরের চাচলা বাবলাতলা বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন, জানাচ্ছিলেন সেখানকার রেণু পোনা বিক্রির সবশেষ খবরাখবর। এবার একটু চুয়াডাঙ্গার দিকে তাকাতে চাই, চুয়াডাঙ্গা সবজির বাজারের দিকে তাকাতে চাই, যেখানে বেড়েছে সবজির দাম। আর এই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এই নিয়ে আরও জানাতে পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক সবজির দাম বাড়ার কথা জানতে পেরেছি, তো এই দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? অনেক গত এক সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গার যে পাইকারি সবজির বাজার আছে, এছাড়া খুচরা সবজির বাজার আছে, সেখানে কিন্তু সব ধরনের সবজির দাম 5 থেকে 10 টাকা, কিছু কিছু সবজির দাম 15 টাকাও বেড়েছে। আমি যদি আজকে বাজার দর বলি, অনেক আজকে আমি পাইকারি বাজারে খোঁজ নিয়েছিলাম, সেখানে আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। এই আলু যখন খুচরা বাজারে যাচ্ছে তখন কিন্তু 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমি যদি পটলের কথা বলি, পটল পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আজকে 34 টাকা কেজি, খুচরা বাজারে সেই পটলই বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা কেজি দরে। এছাড়া আমি কচু দেখেছি পাইকারি বাজারে, সেই যে কচু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, সেই কচুই আবার এক হাত বদলে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি। লাল শাক পাইকারি বাজারে আজকে বিক্রি হচ্ছে অনেক 11 থেকে 12 টাকা মাত্র, সেই লাল শাক খুচরা বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা আটি। সব কিছু মিলিয়ে আমি চুয়াডাঙ্গার যে সব থেকে বড় পাইকারি একটি দোকান রয়েছে জ্যোতি সবজি বাজার, এই জ্যোতি সবজি ভান্ডারে আমি খোঁজ নিয়েছি। সেখানে পাইকারি যারা ব্যবসাদাররা আছে তারা বলছে যে এই টানা কয়েকদিনের ঘন ঘন বৃষ্টি হবার ফলে কৃষকেরা আসলে এই সবজি বাজারে কম নিয়ে আসছে, যার কারণে সবজির সংকট আসলে বাজারে দেখা দিয়েছে কিছু কিছু, এর ফলেই আসলে সবজির এই দাম বৃদ্ধি। একটা বিষয় জানিয়ে রাখি অনেক, যে চুয়াডাঙ্গার এই সবজি বাজার পাইকারি এবং খুচরা কিন্তু একই বাজার, অর্থাৎ পাইকারি বাজার যেখানে বসে ঠিক তার পাশেই কিন্তু খুচরা বাজার বসে। শুধুমাত্র কিছু হাত বদলেই 10 থেকে 15 টাকা 20 টাকা কিন্তু বেড়ে যায়। আমার সাথে কয়েকজন সাধারণ ক্রেতার কথা হয়েছিল, ক্রেতারা বলছে যে সঠিকভাবে আসলে বাজার তদারকি যদি না করা হয় তাদের ভোগান্তি প্রতিনিয়ত বাড়বে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক সবজি বাজার থেকে চুয়াডাঙ্গা থেকে এই ছিল অনেক। চুয়াডাঙ্গা সবজির বাজার থেকে যুক্ত ছিল সহকর্মী অনিক চক্রবর্তী। সুনামগঞ্জে সরকারি উন্নয়ন প্রকল্পের নামে লুট হচ্ছে সুরমা নদীর মাটি। দিনরাত ড্রেজিংয়ে হুমকির মুখে পড়েছে কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা। এতে একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, তেমনি গ্রাম রক্ষায় প্রতিবাদ করলেই দেয়া হচ্ছে মামলার হুমকি। লিপসান আহমেদের প্রতিবেদন। ৩,৫০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত সুনামগঞ্জ। তবে জেলার বাসিন্দাদের ঘুম কেড়ে নিয়েছে সরকারি প্রকল্পের নামে রাতভর চলা ড্রেজিং মেশিন। মূলত দেশের 13টি জেলায় সারের বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে এটি পরিচালনা করা হচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর ও ব্রাহ্মণগাঁও মৌজার সুরমা নদীর চর থেকে 7 লাখ ঘনফুট বালু ও মাটি উত্তোলনের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিষয়টি তদারকির জন্য সহকারী ভূমি কমিশনার প্রতি সপ্তাহে নির্ধারিত বালি উত্তোলন নিশ্চিত করে জেলা প্রশাসককে রিপোর্ট করার কথা রয়েছে, যদিও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। প্রকল্পের কাগজ দেখিয়ে বালিমাটি উত্তোলন করে নৌকায় লোড করা হচ্ছে। ফলে সরকারি নির্দেশনা অনুযায়ী 5 নৌকা ভর্তি মাটি প্রকল্পে যাওয়ার কথা থাকলেও যাচ্ছে 2 থেকে 3টি। বাকি উত্তোলিত বালিমাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করছে স্থানীয় ঠিকাদার। প্রতিদিন রাতভর চলে ড্রেজার, যা প্রকল্প অনুমোদনের শর্ত লঙ্ঘন। স্থানীয় ঠিকাদার 1 মাসেই প্রায় 50 লাখ টাকার মাটি অবৈধভাবে বিক্রি করেছে বলেও অভিযোগ রয়েছে। সেই সঙ্গে ড্রেজারের উচ্চ শব্দে অতিষ্ঠ গ্রামবাসী। প্রতিবাদ করলেই মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় যুবদল নেতা ও ঠিকাদারদের বিরুদ্ধে।
তোমরা ঝামেলা করবা বা এটার জবাবই দিতে পারতাই না। তোমরা সহ্য করতে করতে তোমরা বেড়া রঙে লাগাইছো, তোমরা বুঝোই না। একটা মানুষ হয়ে শহর উঠতার ভাই, আর তোমরা গাঁও থাকতে পারবা একটা মানুষ মনে করো যদি বালাটিকে এরা চলে কি দিন তোমার মামলাতে বাধ্য হয়েছে আমার মানুষ কইয়া সবটি মানুষে আমার মানুষ কইতাছি যে আজকে তুমি ফোন মারিচ্ছ মাথা গরম হইতে, কিন্তু এটা সহ্য করতে পারবা বাদে তোমরা। তোমার বাড়ি কেন পাইলে এখন? আমার বাড়ি কেন তো আমার বাড়ি নদীর মধ্যে তোমার বাড়ি নাকি? তোমরা সাবধানে যাও, বেশি বাড়াবাড়ি ভালো না কিন্তু। আমার কথা বুঝো, তোমার চুকানি বুঝছো কিন্তু আমি বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না, পরে কিন্তু সমস্যা পড়বে। সীমানার বাইরে কিন্তু সমস্যায় হইলাম কিন্তু। এদিকে প্রকল্প নিয়ে প্রতিবেদন না করতে সাংবাদিককে ঘুষ দেওয়ার প্রস্তাবও দেন ওই ঠিকাদার। আমরা কতজন আছি সবই কম বেশ আছি, হয়তো আমি বুঝিও করে ব্যবসাটা সার গোডাউনের কামটা নিচে তারও কামটা ওনে ফাটাই লিখো যে তো আর ফাটাই লিখো এটা বাদ দেও। আমরা ওই যে তোমার লাগে একটা 20 দেরাম দিয়া একটা ইয়ে করে আমরা আবার তোমরা 10 দিন করে একটা দিন। প্রকল্প নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা জানান ড্রেজার মেশিনের সমস্যার কথা বলে সাইটে নিয়মিত মাটি না ফেলার অভিযোগ করেন স্থানীয় ঠিকাদাররা। মেশিনের প্রবলেম, যেরকম লোডিং ড্রেজারের প্রবলেম, দেন আপনার আনলোডিং ড্রেজারের প্রবলেম, তারপরে যে চর দেখাইছে চরে বালি প্রবলেম। রাত্রে আমাদের যেটা লোড হয়ে আসে এখানে যদি থাকে নৌকা আনলোড করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় নেয় ওরা, সেক্ষেত্রে হয়তো বা সন্ধ্যা হয়ে যায়। তবে উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান সরকারি প্রকল্পের নামে কেউ অনিয়ম করলে এবং তার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাতের ড্রেজার চলার আসলে কোনো নিয়ম নাই, কিন্তু যদি কোনো অভিযোগ পাওয়া যায় যে রাতে ড্রেজার চলছে যেটা সময়ের বাইরে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। গেল 22 মে থেকে প্রকল্পের নামে সুরমা নদীতে দিনভর ড্রেজার চললেও 1 মাসে সরকারি প্রকল্পে মাটি পড়েছে প্রায় 2,83,000 ঘনফুট। এখন সুনামগঞ্জ। নদী ভাঙন ঠেকাতে নদীর তীরে জিও ব্যাগ ফেলার একটি প্রকল্প হাতে নেয় সরকার, কিন্তু ভাঙন ঠেকানোর জন্য তীরে ফেলা জিও ব্যাগগুলোর মধ্যে যে বালিগুলো নেওয়া হচ্ছে তা আবার নেওয়া হচ্ছে এই নদী থেকেই। এভাবে কি আদৌ নদীর ভাঙন রোধ করা সম্ভব? এ যেন কইয়ের তেলে কই ভাজা। আর এমন ঘটনাই ঘটছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ছোট ফেনী নদীতে। আর এতে করে নদী ভাঙন আরো বহুগুণ বেড়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। বাকিরা জানাচ্ছেন নাসিম শুভ। 2024 সালের 26 আগস্ট ভারতের উজানের পানির বাড়তি চাপ ও টানা বৃষ্টিতে ধসে যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর স্লুইস গেটের 23 ভেন্ট রেগুলেটরের আশেপাশে নদী থেকে বালু উত্তোলন করে তা বিক্রি করায় রেগুলেটরটি আগে থেকেই ঝুঁকিতে ছিল। রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে মুছাপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় নদী ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। গত 1 বছরে আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছে শতাধিক পরিবার। সরকার থেকে টেন্ডার নিছে, এরা বাইরে থেকে বালু আনবে। এই নদী থেকে বালু নিয়ে এই নদীর কিনারে যদি না আবার দেয় তো এই বালুগুলো কি থাকবে, না নদীটা থাকবে, না রাস্তাঘাট থাকবে, তার আপনারা বলেন। তো এইভাবে বালু কাটলে আমাদের এলাকায় এমনি তলায় যাচ্ছে, আরো তলায় গেলে তো আর আমরা কোথায় যাবো, কোথায় থাকবো? এরা যে বলছে কি যে আমরা সরকারি যে কোনো কর্মকর্তারা আমরা অর্ডার মতো এই কাজটা করতেছি, সরকারি কর্মকর্তা কে তাতে আমরা তার কোনো খোঁজ পাইনি। জরুরি ভিত্তিতে নদী ভাঙন ঠেকাতে সরকারের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিংয়ের প্রকল্প হাতে নেওয়া হয়। তবে ভাঙন কবলিত নদী থেকেই বালু তুলে তা দিয়েই সেই জিও ব্যাগ ভরাটের অভিযোগ উঠেছে। এই প্রকল্পের ঠিকাদার গোলাম রাব্বানি কনস্ট্রাকশন লিমিটেড। নিয়ম অনুযায়ী অন্য জায়গা থেকে বালু এনে তা দিয়ে জিও ব্যাগ ভরাটের কথা থাকলেও রাতের আধারে নদী থেকেই বালু তুলেছেন। স্থানীয়রা এতে বাধা দিলে তাদের দেয়া হচ্ছে হুমকি। আমাদের অনুরোধ, এখানে বালু উৎপাদন যেন ন তোলা হয়, বাইরে তুমি বালু তুলি এই জিয়া ব্যাগ যখন বড় হয়। যদি এভাবে ভাঙতে চায় এটার কোনো পদক্ষেপ না নেয়, কিছু বস্তা 30 বস্তা বা বলক না দেয়, তাহলে তো মনে করেন আমরা আরো ধ্বংস হয়ে যাবো। কাকর লদি তুলে রনগো আঙ্গো আরো ভাঙ্গি যারগো, তো আমরা হেতা করে মানা করছি আর হেতারা আঙ্গুরে আরো যাই এগিন করছে, তো কইছে আর আমরা আরো কইছি আঙ্গুরে হুমকি দুমকি আরো দিতে।
সরেজমিনে বালু উত্তোলন, জিও ব্যাগ ফেলা ও শ্রমিকদের কাজ চোখে পড়লেও সবকিছুই অস্বীকার করে প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি বলেই দাবি ঠিকাদারের। কাজ আরম্ভ করি নাই এখনো, আমরা এখন আরম্ভ আরো 2-4 দিন পর কাজ আরম্ভ করবো। এখনো তো আমাদের এই আমরা সেনাবাহিনীর কাজ করি, সেনাবাহিনীর কাজ এখনো আরম্ভ হয়নি। ওখান থেকে বালি কাটি কেমনে কাজ হয়? ওখানে বালি কেটে ওখানে কাজ করতে সম্ভব তাই হয়? এখানে একটা বলগেট কালকে 2 দিনে 2 বলগেট বালি ওখানকার একজন বালি সাপ্লায়ার আছে, সেই আইন দিয়েছে। টাইল বেসিসে করেছিল, কাজ একদিনই করছে। স্থানীয়দের কাছ থেকে জানার পরপরই সেনাবাহিনী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। সেনাবাহিনীকে জানানো হয়েছে, ডিসি সাহেবের সাথে আলাপ করেছি। আসলে ওইখান থেকে উঠানোর মতো মানে ওইখান থেকে বালু উঠে ওখানে ভরবে এই ধরনের পরিকল্পনা বা কোনো অ্যাক্টিভিটি মূলত নাই। স্টেপ মানে করা স্টেপ নিচ্ছে সবাই, যদি কেউ উঠায় থাকে বলে। গত বছরের ভয়াবহ বন্যায় মুসাপুর 23 ভেন্ট রেগুলেটরটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর থেকে এ এলাকায় নদী ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়েছে। নদী ভাঙন রোধকল্পে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধ করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু যাদেরকে ঠিকাদারির কাজ দেওয়া হয়েছে তারাই আবার এই নদী থেকে বালু তুলে এই নদীর পাড়ে আবার সেই বালু দিয়ে জিও ব্যাগ ভর্তি করে নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন, যার ফলশ্রুতিতে এই এলাকার ভাঙন আরো বেশি পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাসিম শুভ, এখন নোয়াখালী। এবার দেশের বাইরের প্রসঙ্গ। জুলাইয়ের পট পরিবর্তনের পর প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আলোচনায় এসেছে বিভিন্ন মহলে, যদিও নির্বাচন কমিশন থেকে এখনও সুনির্দিষ্ট কোনো পন্থা জানানো হয়নি। প্রবাসীরা বলছেন ভোটাধিকার বাস্তবায়নের স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম বড় চালিকা শক্তি বিদেশে বসবাসরত 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। ভোটাধিকারের ক্ষেত্রেও তাদের রয়েছে নানা মত। ভোটাধিকার নিশ্চিতে নিরাপদ, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ার আহ্বান প্রবাসীদের, যদিও সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নির্বাচন কমিশন থেকে এখনো জানানো হয়নি। জুলাইয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন মহলে বিষয়টি আলোচনায় এসেছে। ভোটাধিকার এটা আমাদের একটা মৌলিক অধিকার, যে এটা একজন নাগরিক হিসাবে, সেটা আপনি বিদেশ থাকেন স্বদেশ থাকেন। আমাদের দেশে তো একটা আইন বিদ্যমান আছে, পোস্টাল ব্যালট, এটা অ্যালাউড। তো ওই ইয়েতে তো মানে কোনো প্রবলেম হওয়ার কথাই না। সমস্যা যেটা হলো যে আমরা প্রসিডিওরগুলো এখনো লে ডাউন করিনি, কোন প্রসেসে আমরা ভোট নেব ওইটা করতে পারি। দূতাবাস বা অনলাইন পোর্টাল, ডাকযোগে ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও এই ধরনের প্রক্রিয়া চালুর দাবি প্রবাসীদের। ইলেকট্রনিক ভোটিং এর ব্যবস্থা ডাকযোগের মাধ্যমে অথবা কূটনৈতিক মিশনের মাধ্যমে অথবা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে, এবং এই 4টি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়াতে আমাদের প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা যেতে পারে। 10,000 মানুষ নিয়ে আপনি টেস্ট করতে পারেন যে এখানে কত পার্সেন্ট এফিশিয়েন্ট হয়, কত পার্সেন্ট অ্যাকুরেট হয়, কত পার্সেন্ট অ্যাকুরেট অনলাইন ভোটিংটা হয়। প্রবাসীরা বলছেন ভোট দেয়া তাদের শুধু অধিকার নয়, দায়িত্ব। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে তাই সরকার ও দূতাবাসের সহযোগিতা কামনা করছেন তারা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। সন্ধ্যা হলেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বসে দেশি খাবারের পসরা, যেখানে আছে ফুচকা, চটপটি, হালিম আর ঝালমুড়ির মতো বিভিন্ন ধরনের খাবারের স্টল। আর এতে করে প্রচণ্ড বাঙালিরা ভিড় করেন সেই জায়গায়। এমনকি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম থেকে শুরু করে পশ্চিমা খাদ্যরসিকরাও একটু চেখে দেখেন বাংলাদেশিদের এই খাবার। এতে অভিবাসী বাংলাদেশিদের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের তৈরি হচ্ছে অনেকের। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। নিউ ইয়র্কে বসেও যদি হঠাৎ মনে হয় আপনি পুরান ঢাকার কোনো গলিতে হাঁটছেন, তাহলে ধরে নিতে পারেন আপনি পৌঁছে গেছেন জ্যাকসন হাইটসে। ফুচকা, চটপটি, হালিম আর ঝালমুড়ির ঘ্রাণে সেখানে বেঁচে আছে বাংলাদেশের শেকড়। দেশ ছেড়ে হাজার মাইল দূরে থেকেও প্রবাসীরা খুঁজে পান পরিচিত স্বাদের ছোঁয়া। সন্ধ্যা নামতেই আলোয় আলোয় ঝলমল করে ওঠে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস। দোকানের সারি, মানুষের ভিড়, আর তার মাঝে বাংলাদেশি অধ্যুষিত এক টুকরো রাস্তায় স্ট্রিট ফুডের দোকানগুলো নস্টালজিক করে তোলে। আমি খেলাম ফুচকা, এখন একটা ঝালমুড়ি শেয়ার করব, অনেক মজা লাগলো। আমি ফুচকা খেলাম, একদম
বাংলা স্টাইলের ফুচকা। দেশের ওই টাচটা, ওই ফিলটা পাওয়ার জন্য এখানে আসা হয়। তো এখানে আসে যখন দেখি আশেপাশে সবাই বাঙালি, মানে অর্ডার দিচ্ছি বাংলাতে, মানে ওই ভাইবটা চলে আসে। ফুচকা, চটপটি, হালিম, ঝালমুড়ি নাম শুনলেই মনে পড়ে যায় বিকেলের আড্ডা, স্কুল ফাঁকি দিয়ে টং দোকানে বসা কিংবা ঈদের মেলায় লাইন ধরে দাঁড়ানো সেই পুরনো দিনগুলো। এখানেও সেই স্বাদ, সেই আবেগ ঠিক একই রকম। প্রবাসী জন্ম নেয়া নতুন প্রজন্ম এই খাবারের সঙ্গে জুড়ে নিচ্ছেন নিজেদের শিকড়। আর শুধু বাংলাদেশিরাই নয়, পশ্চিমা খাদ্য রসিকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই স্ট্রিট ফুড। Last time I was there was 2019, so I like coming back here because, you know, Jackson Heights reminds me of back home a lot. Spicy, we don't have something similar here in New York. It's nice for a change. I like the crunchy outside is delicious and all the like vegetable stuff on the inside. It's good stuff. স্ট্রিট ফুডের এই ব্যবসার মাধ্যমে অনেক অভিবাসী বাংলাদেশি তাদের আয়ের পথ তৈরি করেছেন। একই সঙ্গে নতুন অভিবাসীদের জন্য এখানে রয়েছে কাজের সুযোগ, কারণ ইংরেজি না জানলেও এসব দোকানে কাজ করতে খুব একটা অসুবিধায় পড়তে হয় না তাদের। এখানে বিক্রি করি ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আম ভর্তা, তারপরে আপনার এই আর কিছু দোকানে আছে আর একটু হেভি স্ট্রিট ফুড লাইক লুচি, চাপ, যেমন মুস্তাকিমের চাপ বাংলাদেশে ফেমাস। তো এই যে স্ট্রিট ফুডের যে ভার্সনগুলো আছে সবই আমাদের এখানে আছে। রাইট নাও আমার কাজ করতেছে আমার সাথে আমার দুইটা ফুচকা হাউসে নাও 10 পিপল। $3,000 থেকে $3,500 মান্থলি ইনকাম হয়। আর এখানেই আমার আসলে বেড়ে ওঠা ইউএসএ আইসা। ভাষা বদলেছে ঠিকানাও, কিন্তু বদলায়নি স্বাদ, বদলায়নি অনুভূতি। জ্যাকসন হাইটসের বাংলাদেশি এই স্ট্রিট ফুড শুধু পেট নয়, ছুঁয়ে যায় মনও। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে দেশে ফিরেছেন প্রবাসে বেড়ে ওঠা দুই শ্যাটলার আইমান ইবনে জামান ও মুস্তাফিজুর রহমান লিপটন। আসন্ন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মাধ্যমে কোর্টের লড়াইয়ে নামছেন তারা। এই যাত্রায় পাশে আছে পরিবার, নজর রাখছে ফেডারেশনও। এ শুধু খেলার গল্প নয়, এই ফিরা বিশ্বাস আর বাংলাদেশকে ভালোবাসার গল্প। ওয়াসিল হক পান্থ জানাচ্ছেন বাকিটা। এই ঘাম, এই ছুটে চলা শুধু একটা শটের জন্য নয়, এটা একটা স্বপ্নের জন্য। কোর্টে প্রতিটি দৌড়, প্রতিটি ঝাঁপ যেন বলে দেয় আমি ফিরেছি দেশের জন্য খেলতে। ছবিতে যাকে দেখছেন তিনি আইমান ইবনে জামান, যুক্তরাষ্ট্র প্রবাসী একজন প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়। জন্মভূমির ডাক আর লাল সবুজে খেলার স্বপ্নে দেশে ফিরেছেন তিনি। এখন অনুশীলনে মগ্ন, লক্ষ্য একটাই, বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেওয়া। I want to win the championship again. I want to become a national champion again. That is my target. And then এখান থেকে শুরু করে আমি হচ্ছে গিয়ে after that I want to focus on international. শৈশবে বাংলাদেশেই ব্যাডমিন্টনের হাতে খড়ি, এরপর পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানকার প্রতিযোগিতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষ খেলোয়াড় হিসেবে। তবে মন পড়েছিল এখানেই, লাল সবুজের জার্সিতে কোর্ট মাতানোর তীব্র তৃষ্ণা নিয়ে। অন্যদিকে আরেক খেলোয়াড় লিপটনও এসেছেন প্রবাস জীবন ছেড়ে দেশের মাটিতে খেলার নেশায়। কাতার দোহায় থাকে, ওই জায়গায় একটা একাডেমিতে কোচ হিসেবে আছে, প্র্যাকটিস করা ওই জায়গায়। বাংলাদেশের হয়ে খেলাটা আসলে অনেক বড় কিছু, এই কারণে I love my country and এখান থেকে আমি আমার খেলা স্টার্ট করছিলাম। And then I feel like এখন যে আমার পারফরমেন্স I want to do from Bangladesh. সচরাচর বাংলাদেশে পেশাদার ব্যাডমিন্টন খেলাকেই যেখানে বাঁকা চোখে দেখা হয়, সেখানে প্রবাসে নিশ্চিত ভবিষ্যৎ পিছে ছেড়ে দেশে ফেরাকে কিভাবে দেখছেন আয়মানের বাবা? আমি মনে করি বাংলাদেশে এসে নিজের মাটিকে, নিজের সন্তান হিসেবে, এই মাটির সন্তান হিসাবে এই বাংলাদেশকে সে যদি আপহোল্ড করতে পারে, মনে হয় সে ওই ডিসিশনটাই নিয়েছে। আমি বাবা হিসাবে তার এই ডিসিশনে আমি গর্বিত। ফেডারেশনও প্রবাসী খেলোয়াড়দের নিয়ে মনোযোগী, তাই তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যাডমিন্টন কর্তার কণ্ঠে। তবে প্রবাসীরা যে আসছে, ইন্টারেস্টেড হচ্ছে, এটা তো আমাদের জন্য একটা ফেডারেশনের জন্য বিরাট সাফল্য। ঠিক আছে, যেরকম ফুটবলে হয়েছে, তো ব্যাডমিন্টনে এরকম দুইজন বোধহয় এসেছে। ঠিক আছে, আরও আসবে কিনা আমি ঠিক এটা বলতে পারি না, তবে আমরা এরকম সার্কুলার দিয়েছি যে যারা কেউ যদি খেলতে ইন্টারেস্টেড তারা অলওয়েজ ওয়েলকাম। আগামী 14 জুলাই শুরু হবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো টুর্নামেন্টে প্রাইজ মানি থাকছে 10 লক্ষ টাকা। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। আর এরই মাধ্যমে শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
এশিয়ান কাপে জায়গা করে নেয় মধ্যরাতে নারী ফুটবলারদের বাফুফের সংবর্ধনা, বিশ্বমঞ্চে পদচিহ্ন এঁকে দেয়ার প্রত্যয়। আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। শুধু সাউথ এশিয়া না, আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। বাংলা ব্লকেট কর্মসূচিতেই পথ খুঁজে পায় জুলাই বিপ্লব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। অবৈধভাবে ইউরোপ যাত্রায় বন্দিত্ব আর নির্যাতনের শিকার বাংলাদেশিরা, উপার্জনের বদলে দিতে হয় মোটা অঙ্কের মুক্তিপণ। যমুনা রেল সেতু চালু হওয়ার পর পণ্য পরিবহনে গতি, পঞ্চগড় থেকে রেলের ওয়াগনে বালু পরিবহনে খরচ কমায় খুশি ব্যবসায়ীরা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।